আসসালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দরবার ঢাকা আজকে আমরা কিছু নতুন লুক পাইছি, যেমন সে যদি আমরা পাই না, তো আমরা আসলে এমন অনেকেই পাই না, যেমন সুমন ভাইয়ের পাই না, রাস্তাঘাটে পাই আর বয়ান নিয়ে নেই। আজকে ফয়সাল আসছে, ফয়সাল আমাদের অনেক পূর্বের সদস্য, আগে থেকে এই লাইনে আছে, চিন্তা ভাবনা করে। আরিফ হচ্ছে নতুন, একবারে সুমন ভাই আছে। তো আমরা আসলে কিছু চিন্তা আলাপ করতেছিলাম ইয়া নিয়ে, আসলে এই যে এই প্লেটোর বিখ্যাত একটা গল্প আছে অ্যালিগরি অফ দ্য কেভ। এই গল্পটা সম্পর্কে আমি জাস্ট আলাপের শুরুতে জাস্ট মানে সবার ইয়ার জন্য আর কি, যে একটা ইয়া দিয়ে দেয় আর কি, এটা মানে ট্রেলার, ঠিক আছে? এটা দিয়েছিল। ট্রেলারটা যেমন যে প্লেটো সম্পর্কে বলা হয় যে হোয়াইট হেড বিখ্যাত দার্শনিক ইংল্যান্ডের, সে বলতেছে যে পুরো পাশ্চাত্যের যত দর্শন আছে, যারা দর্শন চর্চা করছে, এটা হচ্ছে প্লেটোর ফুটনোট সব। তাহলে প্লেটোর ফিলোসফির উপর পুরো পাশ্চাত্য দর্শন পুরো দাঁড়ায় আছে। মানে প্লেটো বলতে মূলত সক্রেটিসের যে ফিলোসফি। তো এটার আবার প্লেটোর আবার যেই ফিলোসফির এসেন্স কোনটা, তো আমি আমার যেই প্লেটো বোঝাপড়া সম্পর্কে আমার যেটা মনে হচ্ছে যে প্লেটোর যত আলাপ আছে সব আলাপের আসলে একবার বেশি জায়গাটা হচ্ছে যে তার বিখ্যাত যে গল্প অ্যালিগরি অফ দ্য কেভ, এবং এই গল্পের নানানমুখী ব্যাখ্যা, সায়েন্টিফিক ব্যাখ্যা, সামাজিক ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা, অর্থনৈতিক ব্যাখ্যা, এটা আধুনিক যে কর্তৃত্ববাদী যে শাসন কাঠামো, ফেসিবাদী শাসন কাঠামো, এই ব্যাখ্যাটাও আছে। এবং মিডিয়া যেভাবে আমাদের সামনে একটা কৃত্রিম রিয়েলিটি হাজির করে, আমরা রিয়েলিটি জানি না, এই জগৎটাও আসলে এই জগতে ব্যাখ্যা করা যায়। এবং এআই যে ওয়ার্ল্ড, নতুন ওয়ার্ল্ড আসতেছে, তো এইটারও নানানভাবে ব্যাখ্যা করা যায় অ্যালিগরি অফ দ্য কেভ গল্প থেকে। তো আজকে আমরা সবার কাছ থেকে মূলত আসলে এটা মোটামুটি সবারই পড়া আছে গল্পটা। এই গল্পটা যার যার যদি কারোর কোনো ভিন্ন ব্যাখ্যা থাকে, যেই ব্যাখ্যা থাকে আমরা সবার কাছে শুনবো আর কি, এই যে অ্যালিগরি অফ দ্য কেভ। আর কেভের মূল যে গল্পটা হচ্ছে যে একটা গুহার মধ্যে কিছু মানুষ হাজার বছর ধরে, মানে জেনারেশন বাই জেনারেশন বন্দি থাকে, হাত পা বাঁধা। তো তাদের সামনে যে রিয়েলিটি তারা দেখে, এটা হচ্ছে যে একটা লাইটের, আমরা জানি যে লাইটটা যেদিকে থাকে এর বিপরীত দিকে পড়ে ছায়াটা পড়ে, ঠিক আছে? মানুষটার বিপরীত দিকে ছায়াটা পড়ে। তো হাত পা বাঁধা মানুষগুলো তার সামনে যে রিয়েলিটিটা দেখে, এটা একটা ছায়ার জগৎ। এখন ওই ইয়ার গুহার মধ্যে নিষিদ্ধ ছিল যে কেউ যেন তার এই যে হাত পা যে বাঁধা, সে যেন না কেটে বাহিরে যায়। মানে গুহার বাহিরে যাওয়া সেখানে রাষ্ট্রদ্রোহী এবং ধর্মদ্রোহী, নাস্তিক, মুরতাদ, এই টাইপের ব্যাপার, এবং ফাঁসিযোগ্য অপরাধ। তো এদের মধ্যে একজন উৎসুক মানুষ, সে করলো কি, এই ইয়া থেকে তার যে শিকলটা বাঁধা, সেটা কাইটা সে গুহা থেকে বের হয়। বের হওয়ার পর সে যে একটা নতুন রিয়েলিটি দেখে, এবং সে যে দেখলো যে তারা যে যে জগৎটা দেখতেছে হাত পা বাঁধা মানুষগুলা, এটা আসলে একটা ফেক জগৎ, এটা ছায়ার জগৎ, এটা রিয়েল ওয়ার্ল্ড না। তো সে তাদের সেটা শেয়ার করবে, মানে সেটা শেয়ার করবে। তারপর সে একবার গুহার উপরে চলে গেছে, একবার মানে গুহার মুখ দিয়ে বাইরে চলে যায়। তো বাইরে যায় দেখে যে আসলে এই গুহার বাইরে আবার একটা বিশাল সুন্দর জগৎ আছে, নদী, নালা, খাল, অসাধারণ একটা ওয়ার্ল্ড আছে। তাহলে এখানে অনেকগুলো ওয়ার্ল্ড দেখলো, তার চিন্তা এত সুন্দর একটা অভিজ্ঞতা সে দেখলো। আর তার যেই জনগোষ্ঠী, তারা এই অভিজ্ঞতা তার হাজার বছর ধরে নাই। তার চিন্তা হলো এটা তাদেরকে শেয়ার করবে, খুব উৎসুক মনে আর কি। কিন্তু ঝামেলা হচ্ছে যে ওই দিকে সে যে বের হয়েছে, এইটা একটা বড় অপরাধ। তার কথা তো এটা পরের ব্যাপার। এখন তার কথা কেউ কনভিন্স হয়েছে, কেউ কনভিন্স হয় না, কেউ শুনছে, কেউ শুনে নাই। কিন্তু এই গুহার যারা প্রধানমন্ত্রী, গুহার যারা প্রধান অতিথি অথবা প্রধান উপদেষ্টা যারা যারা আছে, তারা সবাই মিলে তাকে মানে ফাঁসি দেয়। এই গল্পটা মূলত আসলে প্লেটোর লেখা, মূলত তার গুরু যে সক্রেটিসের লেখা। কারণ সক্রেটিস মূলত আসলে গ্রিসের ওই অবস্থার মধ্যে সেই টাইপের লোক, যে হাত পা মানে যে বাধা ছিল, সে গাড়িটা বের হয়ে গেছে, সমাজের যেই বদ্ধ যে রুলস, সেগুলো থেকে বের হয়েছে, নতুন একটা রিয়েলিটি সে দেখছে, জানাইছে। এটার সাথে আবার কোরআনের যত নবী রাসূল আছে, তাদের সবার ঘটনায় মোটামুটি মিলে। তো এই আর কি। তো এটার সম্পর্কে আমরা এখন সুমন ভাইয়ের সুমন ভাইয়ের আলাপটা আর কি। সুমন ভাই চাইলে আপনি আমাদেরকে এটা যে আধুনিক যে কনটেক্সট, একেবারে যে আমরা যে ওয়ার্ল্ডে আছি, এই ওয়ার্ল্ডের সাপেক্ষে মনে একটা ফার্স্ট ইয়ারের ছেলে আরিফ ধরেন, আরিফ এই গল্পটাকে পড়বে তার সমাজে থাকে, অথবা আমরা যে এখন যে ইয়াটার মধ্যে আছি, এটা তো একটা গুহার মতোই আসলে, তাই না? তা আপনি আমাদের এটা একটু ইয়ার দিবেন আর কি, এটা সম্পর্কে আমাদের একটু আলাপ করবেন। আমি এটা ইন্ট্রো দিলাম আর কি। এলগোরিদম কেবল যে আলাপটা করলেন, এটা আসলে ওই যে ওই এলগোরিদম এমন একটা আলাপ আছে আর কি, যে এমন একটা গুহাতে ছিল যে তারা যেদিকে ঘুরে আসে এদিকে আসলে অন্ধকার, আর তার লাইট সোর্সটা থাকে তার পিছন দিকে আর কি। ফলে তারা লাইটটা দেখে না কখন, আসলে দেখে নিজেদের ছায়া আর কি, এই শেডো দেখে আর কি। তো ফলে এটা 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 মানুষের মানে মানে স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায়, সাধারণ অবস্থায় মানুষের মানে স্বাভাবিক যে অবস্থাটা মানুষের সাইকিক অবস্থাটা আসলে এরকম, আসলে যে সে আসলে দেহে মূলত শেডো আর কি। কারণ সে লাইটের কাছে যায় না, লাইটের কাছে গেলে মানুষ আসলে নিজে ফেস করতে ভয় পায় আর কি। ফলে প্লেটোর যে আইডিয়াটা, মানে প্লেটোর দার্শনিকতার মূল যে আলাপটা ছিল, সেটা হচ্ছে
মানে ওয়েস্টে যদি গেলে আমরা এর কথা মানে আপনি গ্রিক দর্শনের কথা যদি বলি, তাহলে প্রধান আসলে দুইটা ধারা আছে, একটা হচ্ছে প্লেটো, আর হচ্ছে আমরা এস্টোরিয়ান। সোক্রেটিস আর আপনার তো প্লেটো। প্লেটো আসলে মানে একদিকে মানুষ বলে যে সোক্রেটিস ছিল কিনা কেউ জানে না আসলে, যে প্লেটোর গল্প থেকে এর আসছে কিনা। আবার যদি গেলে সত্যি কথা সোক্রেটিস কেউ থাকে তাহলে আসলে প্লেটোর কোনো চিন্তা নাই আসলে, সে মূলত তার উস্তাদ সোক্রেটিসের চিন্তাটাই দিছে আর কি। ফলে এই মানে প্লেটো সোক্রেটিসের যে দুও, এটা একটা, আরেকটা হচ্ছে এরিস্টটল। যদিও এরিস্টটল প্লেটোর ছাত্র, তারপর তার চিন্তার ধরনটা আলাদা, প্যাটার্নটা আলাদা, ধারাটা আলাদা আসলে। তো হইতেছে এই এরিস্টটলে আমরা দেখি যে আপনার মানে সে মূলত এই কি বলে এটা আপনার যেটা বলে আরোহী বলে, যেটা আরোহী যুক্তিবিদ্যার দ্বারা আছে তার এটা চিন্তাগুলা এরিস্টটলটা। ফলে হইতেছে মানে সে মানে অনেকগুলা ইনসিডেন্ট সে দেখবে, দেখে সে একটা একটা পৌঁছাবে, একটা স্বতঃসিদ্ধ সিদ্ধান্তে পৌঁছাবে যে হ্যাঁ তাহলে ব্যাপারটা এরকম। আর ছিল আপনার এই প্লেটো ছিল তার উল্টাটা আর কি, যে আরো অবরোহী, যেটা উপর থেকে নাইমে আসে নিচের দিকে অনেকটা এরকম আর কি। মানে পিরামিড দিয়ে তো অনেক সময় আরো অবরোহী মানুষ বোঝায় যে নিচ থেকে যেটা উঠে এটা স্টোরিলেন, উপর থেকে যেটা নামে এটা। তো ফলে ওই এটা সম্ভবত বলে আর কি আপনার এই প্লেটোরে বলা হয় না আপনার হয় যে আইডিয়ালিজম বলে না, আইডিয়ালিজমের যে আইডিয়াটা, আইডিয়ালিজমের ফিলোসফিটাই মূলত ডেসক্রাইব করা হয়েছে এলিগরি অফ কেভ আসলে। যে মূল জগতের মূল সত্য হচ্ছে আইডিয়া, এবং এর বিভিন্ন ধরনের যে ম্যানিফেস্টো আছে, মানে আইডিয়া ইটসেলফ ইজ দা লাইট। এর ইয়েতে শ্যাডো যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কনসেপশন, যে আমরা যা দেখি হ্যাঁ, মানে এটা আমাদের এটা কি হয় মানে ওই শ্যাডোর পড়ার কারণে আমাদের এক ধরনের পারসেপশন আসে, এমন আমরা কনসেপ্ট তৈরি করি আর কি। ফলে এই যে মানে প্লেটোর মূল যে ফিলোসফিটা, এই ফিলোসফিটা হইতেছে এলিগরি অফ কেভ আর কি। তো মানে দেখা যাচ্ছে যে বুঝতেছেন কিছু, হ্যাঁ তো ওই যে আপনি বললেন না যে যদি গেলে সামারাইজ করা হয় তাহলে এলিগরি অফ কেভ তার মূল আলাপ, মানে এটা সম্ভবত এই কারণে যে যে ওয়েস্টার্ন যে আইডিয়ালিজমের উৎপত্তি হয়েছে প্লেটো থেকে, এবং সেই ওই ফিলোসফিটার একটা ছোট মানে অ্যাফোরিস্টিক একটা স্টোরির মধ্যে দিয়ে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে, এটা হচ্ছে এলিগরি অফ কেভ। এবং এটা হচ্ছে আপনার যেটা বললেন আসলে নানা দিক থেকে আলো ফেলে দেখা যায় ব্যাপারটা। ব্যক্তি মানুষের জায়গা থেকে দেখলে হয় কি যে মানুষের মধ্যে সবসময় মানে সত্য, ট্রুথ বা রিয়েলিটি সবসময় বর্তমান থাকে মানুষের, যেটা নট এজ এ মানে ফ্যাক্ট বা অ্যাকচুয়ালিটি হিসেবে থাকে না মানুষের, থাকে এজ আইডিয়া। সেটা মানুষকে এই করতে হয়, ওই যে একটা ওই এলিগরি অফ কেভের যে এইগুলো মানুষ যারা ছিল, তারা যে এই যে বন্ধ হয়ে পড়ে রয়েছে, তারা এক ধরনের প্রিজনার, তারা বের হয়ে যায় না। দুই ধরনের প্রিজনার, সে হচ্ছে একদম ফিজিক্যালি একদম আটকা আছে, একদিন হচ্ছে তার কোনো চেষ্টাটাও নাই, কারণ এটা ডিসকমফোর্টিং, এটা কি বলে আপনার স্ট্রাগলফুল, ফলে সেটা দিয়ে যাচ্ছে না। তো মানুষের ঠিক একই অবস্থা, মানুষের মধ্যে সত্য সবসময় নিহিত থাকে আর কি। এবং এটা এজ আইডিয়া বা আইডিয়াল আকার, এটা ঠিক মানে আমাদের মডার্ন ফিলোসফিতে যে আইডিয়া যে ওরতে বলা হয় যে কনসেপশন অফ মাইন্ড, নট লাইক দ্যাট। প্লেটোর আইডিয়ালিজমের যে আইডিয়া, এটা আসলে মতো না। কন্টেম্পোরারি ফিলোসফিতে বা একাডেমিতে যেভাবে আইডিয়া আলাপ করা হয়, যে কোনো কিছু সম্বন্ধে আমাদের একটা ধারণা, এটা নতুন পথ একটা ধারণাকে আমরা বলি আইডিয়া। সিম্পলি একটা ধারণা হলে সেটা আইডিয়া বলি। প্লেটোর আইডিয়া ধারণাটা এরকম না আসলে। আইডিয়া বলতে আসে ওই যে আইডিয়াল বললে আমরা আদর্শ, মানদণ্ড, ওই জায়গা থেকে সে আইডিয়া টাইপ হিসেবে, হ্যাঁ এই হিসেবে সে আইডিয়া শব্দটা ব্যবহার করে আর কি। সে বলতেছে যে এই যে ট্রুথফুলনেস, এই যে রিয়েলিটি একটা সার্চ, একটা বাস্তবতা, এটা মানুষের মধ্যে আছে, বাট ইন এ কাইন্ড অফ মানে সাম কাইন্ড অফ আপনার অ্যাবস্ট্রাক্ট ফর্মে আর কি, যেটা ঠিক ওইভাবে আমরা ধরা ছোঁয়ার ভিতরে আমাদের মধ্যে আসতেছে না আর কি। তো সেই পর্যন্ত মানুষ পৌঁছতে হলে মানুষকে এই ওটা যদি আইডিয়াল জগৎ হতে, এটা তো কনসেপচুয়াল জগৎ আর কি। এই কনসেপচুয়াল জগৎ থেকে আইডিয়াল জগতে যে যাওয়াটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালাইজেশন। এই পথটা হচ্ছে একটা স্ট্রাগলফুল পথ আর কি। এবং ওই যে এই কেভের যে এলিগরিতে এই যে কেভ থেকে বেরোয় দেখা, যে হোয়ার ফ্রম লাইট কামস ইন, কোথায় আলোটা আসলে ভিতরে আসতেছে, আসলে সেটার দিকে তাকায় না থেকে সেটু ক্যান বি কি বলে আপনার এই ডিটারমাইনার, নির্দেশক হইতে পারে। কোরআনে সূরা ফুরকানের ইন্টারেস্টিং আয়াত আছে আপনার, যে আমরা কোরআনের আয়াতটা খুব ইন্টারেস্টিং। এই সূরা ফুরকানের একটা আয়াত আছে, খেয়াল করছেন কিনা, যে আল্লাহ বলতেছে দিন যে আমরা মাপি, যে সময় কখন যাচ্ছে আর কি। এই প্রেক্ষিতে আল্লাহ বলতেছে যে আমরা ছায়াকে বানাইছি সূর্যের নির্দেশক। এটা ইন্টারেস্টিং, মানে সূর্যকে ছায়া নির্দেশক বানায়। সাধারণত সূর্যের দিকে থাকবে, তার বিপরীত পাশে করবে, মানে সূর্যের উপস্থিতিতে ছায়াটা পড়ে। এটা স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে না, সূর্য ছায়া নির্দেশক, কারণ পূর্ব দিকে সূর্য গেলে পশ্চিম দিকে ছায়া পড়বে, পশ্চিম দিকে গেলে। কিন্তু কোরআনের এক্সপ্রেশনটা ভিন্ন ছিল, ছায়াকে মানে সূর্যের নির্দেশক, মানে আমরা ছায়া থেকে বুঝবো সূর্য কোথায় আছে আর কি।
ফলে কারণ আমরা বাস করি ছায়া জগৎ, আমরা যে জগৎটাতে বাস করি এটা মানে কাইন্ড অফ ইলুশন। রিয়েলিটি না এটা। হ্যাঁ, এটা কাইন্ড অফ ইলুশন। প্রজেক্টেড। হ্যাঁ, এটা প্রজেক্টেড একদম শ্যাডো, এরকম একটা জায়গাতেই বাস করি। মানুষের শুরু আসলে এখান থেকে, মানে মানুষের এক্সিস্টেন্সিয়াল বিগিনিংটা হচ্ছে আসলে এখান থেকে। তো এখান থেকে ওই যে মানে ছায়া যেমন সূর্যের দিকে নির্দেশ করে, ওরকম মানে কনসেপশন থেকে আমরা যে কোনো কিছু পারসিভ করলে একটা কনসেপ্ট তৈরি হয় আমাদের অটোমেটিক্যালি। এটা এক ধরনের কি বলে অটোমেটিক সিস্টেম। আমরা চাইবা না চাই, আমি যে কোনো কিছু দেখলে, যে কোনো পারসিভ করলে আমার মাইন্ড এটার মধ্যে অ্যাক্ট করা শুরু করে। তার কিছু নর্মাল আছে, অ্যাক্টিভিটিস আছে, পারমুটেশন, কম্বিনেশন, এই সেই একটা আইডিয়ার সাথে একটা ধারণার সাথে একটা ধারণা মিলানো, এই সেই করে সেটা এক ধরনের কনসেপশনের দিকে চলে যায় আর কি। তো কনসেপচুয়ালিটি এবং ইটস এ কাইন্ড অফ গেজ ওয়ার্ক। বলতেছে প্লেটো যে আইডিয়া, সেটা হচ্ছে কনসেপচুয়ালিটি ইজ নট দ্য রিয়েলিটি, বাট ইট ক্যান বি এ রিয়েলিটি অফ ডিটারমাইন অফ দ্য রিয়েলিটি। এটা দিক নির্দেশক হইতে পারে, হ্যাঁ, ক্লু হইতে পারে। সেই ক্লু দ্বারা মানে এই ছায়া দেখলে তো বোঝা যায় যে আসলে লাইট কোন দিকে আসতেছে, ওই পথটা মানুষ আসলে হাঁটতে হয় আর কি। তো মানুষ যদি হাঁটে তাইলে সে তার মানে অ্যাকচুয়ালি বুঝতে পারে। আচ্ছা শুনুন, আমি আপনাদের একটা প্রশ্ন হচ্ছে, মনে করেন আমরা যে বর্তমানে যে ওভার ইনফরমেশন অথবা ইনফরমেশন যে ওভারফ্লো হইতেছে, যে ওয়ার্ল্ডের মধ্যে বাস করি, তো এই জগৎটাও আমরা মনে করতেছি যে প্রচুর তথ্য আমাদের কাছে আছে ইন্টারনেট, মোবাইলের মাধ্যমে। আমরা কি আসলে আবার এই ইন্টারনেট অথবা এই যে যত প্রযুক্তি, এই প্রযুক্তি আমাদেরকে একটা নতুন ডিজিটাল কেপ বানাইছে কিনা আমাদের মধ্যে? যেমন আপনি যদি দেখেন যে মিডিয়া, ফেসবুক, টুইটার যেভাবে আমাদের কাছে যে এটা সত্য হাজির করে, এবং আমরা দেখবেন ওইটাকে সত্য হিসেবে ট্রিট করে নিয়ে রিয়েক্ট করি, আচার আচরণ করি, ঝগড়া ফাসাদ, মারামারি, শত্রু, বন্ধু, ইমোশন গুলো আমরা তৈরি করি। এই জগৎটাও আসলে ট্রু কিনা? যেভাবে আমরা মনে করি ট্যুর যেই কেবের মধ্যে দেখায় যে একটা লাইট পড়ে এবং লাইটটা মানুষগুলোর সামনে একটা ফলস জগৎ ক্রিয়েট করে, তাহলে মিডিয়া তো আমাদের সামনে এই জন্য ফলস জগৎ আসলে আমাদের অলরেডি ক্রিয়েট করে। হ্যাঁ, এটা আসলে কি মানে মোটামুটি মানুষ সচেতন হয়েছে, মানুষ মানে জায়গাতে কনসেপশনের জায়গা থেকে এটা মানুষ মানে ক্লিয়ার যে এগুলা আসলে এক ধরনের ছায়া তৈরি করতেছে, এক ধরনের ইলুশন তৈরি করতেছে, এক ধরনের কন্ট্রোলিং সিস্টেম তৈরি করতেছে। কিন্তু আসলে মানুষ মানে এক ধরনের ফাঁদে পড়ে গেছে, বুঝছেন? ফাঁদে পড়েছে কি মানে আমরা যদি গেলে খুব মানে অ্যাপ্যারেন্ট জায়গা থেকে না বলে, আমরা একটু মানে ফিলোসফিক্যাল লেয়ার থেকে বলতে চাই আপনার, হয়েছে কি আমার পার্সোনাল আইডিয়া যেটা, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি মোটা থেকে দুই দিকে ভাগ হয়ে গেছে। ওই যেটা বললাম মানে প্লেটো এবং এরিস্টটল, এটা শুধু প্লেটো এবং এরিস্টটল, এটা শুধু আপনার আইডিয়ালিজম আর আপনার এই মেটেরিয়ালিজম কিংবা আপনার এই কি বলে এটা এই আরোহ অবরোহ, হ্যাঁ, এটা না আসলে ডিপার জায়গাতে যায় যে আপনার ওই প্লেটো আসছে সোক্রেটিস থেকে। সোক্রেটিস হচ্ছে মানে সোক্রেটিসকে বলা হয় প্রোয়েটিক ফিলোসফার। মানে ইন্টারেস্টিং হচ্ছে আপনার ওই বাট্টার নাসেলের মতো অ্যাগনোস্টিক, মানে খুব স্ট্রং অ্যাগনোস্টিক সে, তার মতো মানুষ বলতেছে সোক্রেটিসে বলতেছে প্রোয়েটিক ফিলোসফার। এবং আপনার সোক্রেটিসে যে বলা হয় না যে মানুষের সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি করার জন্য আপনার করছে এই ফাঁসি দেওয়া হয়েছে, এটা মেবি কাইন্ড অফ মিসকনসেপশন, এটা হয়তো সম্ভবত এক ধরনের ভুল। কেন? আর সোসাইটিতে আপনার মানে এই ধরনের মানে কেওয়াস তৈরি করার জন্য কারোর ফাঁসি দেওয়া হয় না, ওইভাবে দেওয়া হয় না এর আগে কখনোই। যেটা বলা হয় না সেটা হচ্ছে ওই গ্রিকরা তো আসলে আপনার ছিল, গ্রিকরা তো আসলে প্যাগান ছিল এবং তারা বহু দেবদেবীর উপাসনা করতো। তো এখন যদি আমরা একাডেমিক স্ট্যাটাস জানতে দেখবেন যে প্যাগান এই দেবদেবীরা মানে বিশেষ করে এই গ্রিক রোমান যে আপনার মিথোলজি বেস যে আপনার রিলিজন বেস মিথোলজি, এটা যখন মডার্ন একাডেমি যখন ইন্টারপ্রিটেশন হয় তখন তারা সবসময় বলে দেয়ার ইজ নো গড কি বলে আন্টু দ্য হেভেন, আগে আসমানে কোনো নাই, দেবদেবীরা নাই। তাহলে এগুলো কি ছিল? কাইন্ড অফ প্রজেকশন, তার নিজেদের প্রজেকশন। মানে মানুষের এই আপনার এই কার্ল গুস্তাভ ইয়াং এর যে আপনার আছে মানে এই অ্যানালিটিক্যাল সাইকোলজি, এখানে আপনার মানে আইডিয়া অফ দ্য সেলফ, এই সেলফের মধ্যে মানুষের মানে ইমিডিয়েট যে আপনার ইগুলো আছে, রিপ্রেশন গুলো আছে, এটার মানে নেগেটিভ এবং ইমিডিয়েট এবং নেগেটিভ যে রিপ্রেশন গুলো আছে এটা সেটা বলে। তো ওই মডার্ন একাডেমি যে গ্রিক রোমান যে দেবদেবীরা এটা সৃষ্টিটা কোথায় বলতে প্রজেকশন, কিসের প্রজেকশন? শ্যাডো প্রজেকশন। কোন শ্যাডো? ওই যে ইয়াঙ্গিটা মানুষের মধ্যে বলতেছে যে এই মানুষের এই শ্যাডো সেলফের একটা অংশ শ্যাডো থাকে, এই শ্যাডো ফুলে ফাঁপা এক ধরনের এক্সপ্রেশনটা হচ্ছে সামনে গ্রিক রোমান গডস। তো ফলে এই যে এলগোরিদম কেবে যে আমরা বলতেছে ছায়া পড়তেছে, শ্যাডো হচ্ছে প্রজেকশন, দ্য গডস, the gods are the shadows. তাহলে who is the মানে real god, the true god, the one god, মোনোথিস্টিক যে ওয়ান গড আছে, আইডিয়া অফ দ্য ট্রু ওয়ান গড, এটা হচ্ছে আপনার মানে রিয়েলিটি বা আপনার আইডিয়া অফ লাইট। আর মেনি গডস প্যাগানিস্টিক আপনার যে এই কি পলিথিস্টিক যে মেনি গডস এন্ড ডিটিস, এরা হচ্ছে শ্যাডোস। তো মেবি মানে এই সোক্রেটিসের লাইফকে করা যায় যে সোক্রেটিস বেসিক্যালি প্রফেটিক প্রিচিং এর ভিতরে ছিল আসলে। বেসিক্যালি আপনি দেখবেন যে মানে ওয়েস্টের অন্যান্য যারা ফিলোসফার ছিল সোক্রেটিস তার একটু আগে সময়ের যারা ছিল বা সমসাময়িক যারা ছিল, আপনি যারা ছিল এই যে হেরাক্লিটাস, ডায়োজেনিস,
তারপরে অন্যান্য যারা ছিল আপনার এই স্টোইকরা যারা ছিল ইয়ারা ছিল এই কি বলে হেডোনিস্টিক ফিলোসফাররা ছিল, এরা কেউ কেউ টু সাম এক্সটেন্ট সেন্টলি বা সেজ টাইপের সাধু সন্ন্যাসী টাইপের, কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনি এক ধরনের মানে একাডেমিয়া সেমি একাডেমিয়া তখনকার মানে সোসাইটির আর দলে অনুযায়ী তাদের একটা একাডেমিয়া ছিল আর কি। তো ওই একাডেমির ভিতরে কয়েকজন মিলে চর্চা করতেছে। সোভিয়েটিস্টিক এরকম না, খুবই উল্টা, একা একটা মানুষ মানে তার ওই ধরনের ডিস্টিং কোনো একাডেমিক প্যাটার্ন পাওয়া যায় না। মানে আপনি দেখবেন হিস্ট্রিক্যাল একটা ইন্টারেস্টিং বিষয়, আপনি আমাদের এই আসেন এই ইস্টার্ন এরিয়াতে আসেন আর ওয়েস্টে যান বা আপনি সেমিটিক ট্রেডিশনগুলোতে যান, প্রফিটরা সামহাও একাডেমিতে ঢুকে না, দে আর অলওয়েজ আউট অফ একাডেমিয়া। এবং আপনি সোক্রেটিসের কোনো একাডেমিয়া পাবেন না, দেয়ার ইজ নো মানে এনি কাইন্ড অফ একাডেমিয়া। তার একাডেমিয়া কিন্তু মূলত একাডেমি শব্দটা কিন্তু প্লেটোর আবিষ্কার করা, প্লেটো যে পরবর্তীতে শিখাইতে সবারে এটা কিন্তু একাডেমি নাম ছিল। এটা যে আপনি যখন জ্ঞান আসে তখন তো কেউ না কেউ আপনি করে অর্গানাইজড ওয়েতে পিচ করে, এই একাডেমি কিন্তু প্লেটো কিন্তু আমরা একাডেমি বলতে পারি, সমস্যা নেই, কিন্তু সোক্রেটিস কিন্তু একাডেমি ছিল না, ওই তো বললাম তার নিজের সে একাডেমি ছিল না, সে একাডেমিতে নিজে কোনো যায়ও না, আসলে কোনো সেন্সই না, মানে ন্যূনতম কোনো একটা বের করা সম্ভব যেখান থেকে বলা সম্ভব যে সোক্রেটিস একাডেমিতে যায় শিখছে বা সে ধরে একাডেমি সে বলতে যে আমি রাস্তাঘাটে মানুষ এই করি শিখাই, তার প্রতিষ্ঠানগুলো ছিল মূলত রাস্তা মোড়ে বাজারে, তার প্রতিষ্ঠান আছে, জনসমাগম মানুষ জানা আছে সেটা তার প্রতিষ্ঠান আছে, যেন আজকে আমরা আড্ডা দিচ্ছি এটা কিন্তু প্লেটোর একাডেমি, এটা সোক্রেটিক একাডেমি। তো ফলো হইতেছে আপনার মানে এই মেবি আপনার মানে আমার একটা পার্সোনাল আর কি অবজারভেশন যে এই এলিগরি অফ কেভ মূল যে আলাপটা ছিল, এই মূল আলাপটা ছিল আপনার অ্যাবাউট দ্য গড অ্যান্ড গডস, ওই লাইট ইজ দ্য গড হিমসেলফ আর হচ্ছে আপনার এই শ্যাডো হচ্ছে দ্য গডস অ্যান্ড ডিটিস, এবং দ্যাট ইজ দ্য আইডিয়া অফ সোক্রেটিস। এবং সোক্রেটিস এই যে মনোথিস্টিক গডের প্রিচিং করছে এইটা ছিল হিনিয়াস গ্রিকদের কাছে, কারণ তারা তাদের মানে ধর্ম নষ্ট করতেছে, এটা ছিল মূল এলিগেশন, যার কারণে আপনি দেখবেন যে সংখ্যাগরিষ্ঠ বিচারকের সম্মতিতে তার ফাঁসি হচ্ছে। কিন্তু এটা মানে যে হিস্ট্রিক্যাল যে এক্সপ্রেশনটা, হিস্ট্রিক্যাল এক্সপ্রেশনে এই রিলিজিয়াস আলাপটাতে আসে নাই। কেন আসে নাই আপনার? কারণ হচ্ছে আপনি দেখবেন যে ওয়েস্টের যে ম্যাক্সিমাম যে আপনার এই একাডেমি হালাম হলেও কেউ আর এখন এই বলে না, এই সোক্রেটিস আর কেউ প্রফিটিক বলতেছে না, প্রফিট তো কেউ কোনোদিন বলেই নাই, প্রফিটিক বলতেছে না। ওই মানে আপনার কি বলে এখন বলতে আপনার মানে এই ফিলোসফি হিস্ট্রিতে যারা ক্লাসিক যাদেরকে আমরা মনে করি তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে প্রফিটিক এইরকম বলছে, এরপরে তার বলা হয় না আসলে। ফলে ওয়েস্টের একাডেমি ইটসেলফ ওই যে আপনার মানে ধর্ম থেকে যে সমাজ বা জ্ঞান সবকিছু আলাদা করার যে প্রবণতা, ওই জায়গা থেকে ওই ট্রেডিশনটাকে মুছে এটা একটা জ্ঞানীয় ট্রেডিশন নিয়ে সেটা আছে প্রবণতা আছে। ফলে প্লেটোর যে আমরা রিডিংটা পাই বা প্লেটো হয়ে সোক্রেটিসের যে রিডিংটা পাই, রিডিংটা হচ্ছে আপনার মানে অ্যাপোস্টোমোলজিক্যাল জায়গা থেকে, সরাসরি জ্ঞান তাত্ত্বিক জায়গা থেকে। ফলে ইট ইজ মানে রিডিউস টু দ্য আপনার ফিলোসফি, কিন্তু মেবি ইট ওয়াজ নট ফিলোসফি মানে when it was প্রিচিং, যখন এটা পিচ করা হচ্ছিল তখন ফিলোসফি ছিল, মাচ মোর থিওলজিক্যাল ফিলোসফি ছিল, কিন্তু ফিলোসফির মুখ্য না, একাডেমির মতো তো আপনার জ্ঞান আকারে না, ইটস এ লাইফ লাইফস্টাইল হিসেবে প্যাটার্ন হিসেবে লাইফস্টাইল সময় ফিলোসফি থাকে। তো ফলে সোক্রেটিস ছিল প্রফিটিক, আমি বলি প্রফেট। তো এবং তার মূল দোষ ছিল সে করতেছিল মানে রেবেল ছিল, মানে সে নাস্তিক মুরতাদ যেটা বলা আর কি, তার রিলিজিয়নকে সেই করতেছে, নাকচ করতেছে, তার সমসাময়িক ট্রেডিশনকে পলিটিসিজমকে সে নাকচ করতেছে। এখন এইটা আসছে এই সেকুলার হিস্ট্রিতে আসছে, তারা গড নিয়ে কনসার্ন না, কারণ তারা এক গড আছে কোথায় আর বহু গড আছে, তাদের এটা সমস্যা নেই, তাদের আলোচনা করে সোসাইটি, দে আর অলওয়েজ কনসার্ন উইথ সোসাইটি অ্যান্ড হিউম্যান পজিশনিং ইন সোসাইটি। ফলে তারা বলতেছে যে সোক্রেটিস আসলে ফাঁসি হয়েছিল আপনার জন্য, সোসাইটিতে কেওস করার জন্য। কিন্তু আসলে সে কি নিয়ে কেওস করলো কি, মানে শুধু এই যে যেমন আপনার বিখ্যাত যে ছোট ছোট গল্প আমরা শুনে পড়ে হয়েছে যে এক লোক নিজের খুব বীর দাবি করছে, সোক্রেটিস যা জিজ্ঞেস করতে তুমি বলো বীরত্ব কি, এটা বলতে পারে। এই প্রশ্নের জন্য সোসাইটিতে কোনো কেওস তৈরি নাই ভাই। এই যে আপনার মনে করেন হিউম্যান আইডিয়াস বা কনসেপশন নিয়ে যদি গেলে আপনার ফিলোসফিক্যাল কোশ্চেন নেভার ক্রিয়েটস আমি একটা মাঝখানে আপনার বলি আপনার সূত্র ধরে ব্যাপারটা হচ্ছে এটা খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে প্লেটো যখন বলতেছে যে ছায়ার যে জগৎটা দেখতেছি আমরা এটা আসলে রিয়েল অথবা এটা তো মানুষ মানে ট্রুথ মনে করে, এটা ট্রুথের ব্যাপার স্যাপার আছে, কিন্তু সকলে বলছে এটা ট্রুথ না। তার মানে এই জগৎটা কিন্তু একটা রাজাও দেখতেছে, ওই সময়কার রাজা, তার মানে রাজা তখন তো মূলত রাজা যা দেখে এটাই সত্য, যা বলে তাই সত্য। তার সক্রেটিস যখন সকল মানুষের যে তার পার্সিভ যে ওয়ার্ল্ডটারে বলতেছে এটা একটা ফেক ওয়ার্ল্ড, ছায়ার এটা রিয়েল ওয়ার্ল্ড না, রিয়েল ওয়ার্ল্ড এর বাইরে, এবং ওই যে রিয়েল ওয়ার্ল্ড যে জানে সে হচ্ছে এই কাঠামো থেকে বের হয়ে যায়, রাজা তো ওই কাঠামোর বাইরে বের হইতে পারে না। তাহলে এই চিন্তাটাকে যদি সমাজে মানে সার্ভাইভ করতে দেয় তাহলে রাজাও কিন্তু ধরা খায় যায়, রাজাও তো জানে না। আমি বলতে কোনটা আপনার আমি দেখবেন প্রোগ্রেসিভ হিস্ট্রিতে সবসময় দেখবেন যখনই তারা মানে আমরা যেটা বলি যে পিওরলি থিওলজিক্যাল এই ধরনের কথা যখন তারা বলছে,
এটা ইন টার্ন ইন কোর্স অফ টাইম এটা সবসময় মানে সোশ্যালজিকেই করছে, প্রভাবিত করছে। সোশ্যাল যে আপনার স্ট্যাটাটা, সোশ্যাল যে বিন্যাসটা, এটা সবসময় প্রভাবিত করছে। মোহাম্মদ হিমসেলফ যখন আপনার মক্কাতে যখন কথা বলতেছে, তখন মানে এই দেবদেবী ইটসেলফ নট দ্য অনলি প্রবলেম, কারণ তাদের যে ইকোনমি, তার যে পলিটিক্যাল পাওয়ারশিপ, এটা যে সম্পর্কিত। ইসা যে মাছ মোর আপনার দিয়েছিল, মানে মাছ মোর আপনার রাষ্ট্রযন্ত্র থেকে দূরে ছিল, দেখবেন তার এক ধরনের ই করার চেষ্টা করা হয়েছে। বিখ্যাত আপনার আছে না, গল্প আছে না, আলাপ আছে না, যে ইসারে বলা হইলো যে তুমি তো কিং, তাহলে বলো এই কোয়েনের মালিক কে? ঠিক আছে, ওই যে মানে ইসা যে বললো যে যা রাজা তার রাজা থেকে দাও, সিজারকে দাও, যা ইয়ার খুদারে দাও। এই যে আপনি দেখেন সে ইনভলভ হইতে যাচ্ছে না, কিন্তু তাকে ইনভলভ করার চেষ্টা করা হচ্ছে। কারণ সবসময় এই ধরনের যে মানে এই সোসাইটি যে এই ধরনের যে ইগুলো তৈরি হয়, মানে হোল সোসাইটি না হলো কোনো একটা অংশ কেওস তৈরি হয়, যে অপর পক্ষ যারা থাকে তারা সবসময় ইয়ের সাথে আপনার এই ক্ষমতা কাঠামোর সাথে অ্যালাইন করতে চাই, অ্যালাইন করে এটা করতে চাই, ধমাইতে চাই আর কি। তো আমার পার্সোনালি হইতেছে আপনার মানে অনুমান হইতেছে যেটা, সেটা হইতেছে যে প্রথমত সক্রেটিস ওয়াজ এ প্রফেট, এবং হি ওয়াজ বেসিক্যালি ট্রায়াল ফর হিজ প্রিচিং, নট ফর আপনার এই মানে কেওস আছিল, কিন্তু কেওস হচ্ছে মানে তার মূল পয়েন্টটা হচ্ছে তার প্রফিটিক যে কেওস, তার কনসিকুয়েন্স, তার অ্যাকশনের কনসিকুয়েন্স ইজ নট হিজ মানে সে ফিলোসফির জন্য না, সে মূলত তার প্রফিটিক যে ধারাটা, প্রফিটিংটার কারণেই তার ক্রুসিফিকশন অথবা তাকে যে হ্যামলক খাওয়া, এটা ছিল মূল জায়গা। যেটা আমাদের ট্র্যাডিশনাল একাডেমিক আলাপে ফিলোসফিক্যাল আলাপে আমরা এটা পাই না। আমি কেন আপনার মানে সোয়েটে যে আলাপটা কেন করতে আসলে এলিগরি অফ কেভ আলাপে আসে, আমি বলতেছি যে আসলে বেসিক্যালি এলিগরি অফ কেভ এই জিনিসটাকে আসলে ডেসক্রাইব করছে, নাথিং এলস, শুধু এই জিনিসটাকে মানে এই যে সোয়েটের এই লাইফটা, এই যে ঘটনাটা, হিস্ট্রিটা, এটাকে একটা এলিগরি আকারে সে এখানেই করছে। তাহলে আমরা এখন দেখতে পারি যে এই এলিগরি অফ দ্য কেভ নিয়েও আমাদেরকে পরবর্তীতে ফিলোসফিতে যখন একাডেমিতে ঢুকে গল্পটা, সেটাও আসলে এক ধরনের প্রজেক্টেড ট্রুথ হয়ে গেছে, তাই না? যখন সে মূল ব্যাপারটা ছিল এটা প্রফিটিক ছিল আলাপ, সেটাকে ঢুকে গেছে ফিলোসফিক্যাল। তাহলে এখনো কিন্তু যে প্রজেক্টেড ট্রুথ, তাই না? যখন আমরা যখন দেখি যে একাডেমির মধ্যে সক্রেটিসের যে তার যে প্রফিট, সে যে প্রফেট, এই আলাপটা বাদ দিয়ে তাকে কেবল ফিলোসফার আলাপ করা হয়, এইটাও আসলে ওই কেভের মধ্যে আমরা ঢুকে গেছি। আচ্ছা, আপনার পারসেপশন কি এলিগরি অফ দ্য কেভ নিয়ে? আচ্ছা, ভাইরা যেভাবে আলোচনা করলেন সেটা হচ্ছে আরিফ ভাই এবং হচ্ছে সুমন ভাই যে আলাপটা আসলে মিললি করলেন, সেটা হচ্ছে পুরা ব্যাপারটারে নেকেট করার চেষ্টা। এটার মানে হলো যে পুরা ব্যাপারটার পেছনের কনটেক্সট এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই ব্যাপারটা জানলে কি হয়, জিনিসটা অনেকটা হালকা হয়ে যায়। ঠিক আছে, বাট আমি আজকে প্রথমবারের মতো এলিগরি অফ দ্য কেভ পড়ছি, একদম লাইফের প্রথমবার। ব্যাপারটা যদি ইংরেজিতে ছিল, এই জন্য আমি আসলে যে ব্যাপারটা যেভাবে পারসিভ করতেছিলাম, এই যে আমি নিচ্ছিলাম, যা বুঝতেছিলাম, এটা অনেকটা ডিপেন্ডেন্ট, মানে এটা অনেকটা ডিপেন্ড করতেছিলাম আমি কিভাবে কতটুকু বুঝতে পারতেছি, আর কতটুকু বুঝতেছি প্লাস কতটুকু পারসিভ করতেছি। হ্যাঁ, এই জন্য আমি এসব টোটাল ধারণাটা পাইছি কিনা এখনো পর্যন্ত আমি শিওর না। কিন্তু আলাপ শোনার পর আমার কাছে যেটুকু মনে হইলো, যে আমি অনেকদিন আগে একটা লেকচার শুনছিলাম, এমন প্রায় অনেকদিন আগে একটা কথা শুনছিলাম, সেটা হচ্ছে টেড টকের কোনো একটা আলাপে শুনছিলাম, যে আসলে আমরা মানে রিয়েলিটিটা আসলে আমরা দেখি না। মানে তো যখন এই সংজ্ঞাটা, মানে এটা ছিল একটা আলাপের কনক্লুশন, যে আমরা আসলে রিয়েলিটি দেখি না। এবং তাহলে আমরা কি দেখি? আমরা দেখি হচ্ছে মানে আলাপটা এমন ছিল যে উই ডোন্ট সি রিয়ালিটি, উই সি আওয়ার রিয়ালিটি। কথাটা ছিল এটা, যে আমরা আসলে রিয়েলিটি দেখি না, আমরা আমাদের রিয়েলিটি দেখি। আমি এলিগরি অফ দ্য কেভ পড়ার পর আমার ঠিক ওই কথাটা মনে পড়ছে। কেন মনে পড়ছে? কারণ এলিগরি অফ দ্য কেভ আমি প্রথম দেখলাম যে যখন ওদেরকে ঠিক ওদের গলায় একটা চেইন ছিল, যেটার দ্বারা ওদেরকে ফোর্স করা হয়েছে যে একদিকে ওরা তাকায় থাকবে, অর্থাৎ ওরা টার্ন অ্যারাউন্ড করতে পারবে না। তো ওরা যেহেতু একদিকে তাকায় থাকবে, ওদের পেছনে একটা আলো জ্বলতেছিল, এবং আমি যতটা পারসিভ করছি আর কি, খুব বেশি একদম ক্লারিটি থাকবে না, বাট যেটা বুঝতে পারছি, মনে হচ্ছিল যে পেছনে আলোর ওইখানে কিছু মানুষজন চলাফেরা করতেছিল, এবং কেউ কেউ কথা বলতেছিল, কেউ কেউ কিছু একটা ক্যারি করতেছিল, এবং কেউ কেউ সাইলেন্ট ছিল। তো এই ব্যাপারটা যখন সামনে প্রজেক্টেড হয়েছে, ওই পেছনের লাইটের কারণে, পেছনের ফায়ারটার কারণে, এক্স্যাক্টলি ফায়ার ওয়ার্ডটা ইউজ করছে, তো ফায়ারের কারণে সামনে এই ছায়াটা পড়তেছিল, এবং ওরা যেহেতু একদিকে তাকায় আছে, ওদের সামনেই মূলত ছায়াটা প্রজেক্টেড হইতেছিল, এবং ওরা ওই ছায়াটা দেখে বিভিন্ন জিনিস কনসিভ করতেছিল, মানে বিভিন্ন আইডিয়া, হয়তো বিভিন্ন নাম দিচ্ছিল, বা বিভিন্নভাবে ওরা ধরে নিতেছিল। আচ্ছা, এটি ওদের যেহেতু আর কোনো আইডিয়া ছিল না, ওরা ছিল একদম ফ্রেশ, ওদের মধ্যে আর কোনো মিসকনসেপশন ছিল না বা অন্য কিছু ছিল না, ওরা ছিল একদম ফ্রেশ। তো ওরা ওইটা সম্পর্কে নিজেদের মতো করে কিছু ব্যাপার ওরা ভাইবা নিতেছিল, এবং ওরা ভাবতেছিল এটাই মনে হয় রিয়েলিটি, এটাই মনে হয় একমাত্র ব্যাপার। কিন্তু তখনই হচ্ছে ওই ব্যতিক্রমটা আসে, যে ওই যে উৎসুক মানুষ যে আসলে বের হয়ে যায়, সে গুহাটা থেকে বের হয়, এবং বের হয়ে সে একটা আসলে লাইটের জগতে আসে। লাইটের জগতে এসে দেখে কি, যে পৃথিবীতে আসলে অনেক কিছু আছে, লাইট আছে, আলো আছে, সেখানে পাখি আছে, গাছ গাছালি আছে, অনেক কিছু। সে যখন এই রিয়েলিটিটা দেখে, তখন সে আসলে দুইটার মধ্যে একটা কম্পেয়ার করে, এবং এই কম্পেয়ার করে সে দেখতে পায় যে এটা হচ্ছে একটা বিশাল এরিয়া, একটা মুক্ত এরিয়া,
বাট ওইখানে কেভের মধ্যে যেটা ছিল ওটা ছিল একটা খুবই এককেন্দ্রিক জায়গা, খুবই একটা মানে ন্যারো আইডিয়া। তো ওর মধ্যে এই রিয়েলাইজেশনটা আসে যে আসলে এই যে যে লাইটটাতে আমি আসছি, যেই লাইটটাতে আমি আসছি, এটাই আসলে রিয়েলিটি। কিন্তু ওই কেভের মধ্যে মানুষগুলো ভাবতেছে ওইটাই রিয়েলিটি। তো কনক্লুশনটা আমি যেটা বুঝতে পারতেছি যে ওই আলটিমেটলি ওই কনক্লুশনে চলে যায় যে মানুষ আসলে যেটা দেখতেছে, যেখান থেকে কনসিভ করতেছে। তো আমি অনেক কিছু দেখা, এবং মানুষ খুব ডিসাইসিভ, খুবই ডিসাইসিভ, এবং এই কনসিভ গুলা থেকে, এই পারসেপশন গুলা থেকে আমরা কিছু ছোট ছোট ডিসিশন নিয়ে ফেলি, এবং এই ডিসিশনগুলো আমাদের রিয়েলিটি হয়ে যায় এক পর্যায়ে, ঠিক আছে। এবং তখন আমরা মূল রিয়েলিটি থেকে আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই, এবং এই দূরে যেই সরে যাই আমার কাছে মনে হয়েছে এইটার বিরুদ্ধে এই ব্যাপারটারই প্রজেক্ট করা হয়েছে অ্যালিগরি অফ দ্য কেভ। এটা হচ্ছে আমার জাস্ট মানে হালকা যেটুকু আমি পড়ছি, আসলে প্রথমবার পড়ছি, এবং আমি দ্বিতীয়বার যখন পড়তে গেছিলাম তখন আমার মাথা খুব কিলবিল করতেছিল যে ধরতে পারতেছি না কেন, এই ওয়ার্ডটা বুঝতে পারছি না কেন, কি বোঝাচ্ছে ওখানে, কি মানে ছায়াগুলো তারা কি বুঝাইতেছে এটা আমি কোনো মতেই ধরতে পারতেছিলাম না। সো এটা আমার, এটাও এখন এই যে আমি যে আলাপটা, যে ব্যাপারটা বললাম, এটাও আমার একটা পারসেপশন। এটাও যে মূল আলাপটা বা মূল রিয়েলিটিটা তাও কিন্তু না, এটাও একটা পারসেপশন। সো এটাই যে রিয়েলিটি তাও না, কিন্তু আলটিমেটলি আমার কাছে পুরো ব্যাপারটার যেই একটা ওয়ার্ডে যদি কনক্লুশন করতে চাই, আমার কাছে মনে হয় যে আমরা অবশ্য অনেক কিছু দেখি, আমাদের ইন্দ্রিয় আছে, আমরা রিসিভ করতে পারি, এবং এই রিসিভ করার পরে আমরা কি করি, ডিসিশন যখন নিয়ে ফেলি তখন আমরা শর্ট হয়ে যাই, তখন আমরা ন্যারো হয়ে যাই, ঠিক আছে। এই হচ্ছে আমার কাছে এটাই মনে হয়েছে যে অ্যালিগরি অফ দ্য কেভের ব্যাপারটা, যে আমরা এই যে ডিসাইসিভ হয়ে কি করি, আমরা একটা ন্যারো ওয়ে অফ লাইফে ঢুকে যাই, এবং তখন হচ্ছে আমরা মূল লাইট থেকে আরো দূরে সরে যাই। সো এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা আমি বুঝতে পারছি। ফয়সাল, আমি আসলে আমার কাছে একটা আছে। আচ্ছা, আমি একটা বললে আমি বলছি এখানে, মানে আমি কতটুকু ঢুকতে পারছি, হ্যাঁ বুঝতে পারি। এখানে আমি জাস্ট ব্যাপারটা, গল্পটা যদি করি অনেকটা, যে অ্যানাটমি করে না, যে মানে একবারে ভাগ ভাগ করা। এখানে মোটামুটি মানুষ নর্মালি যে এটা প্রথা চিন্তা থেকে বড় হয়, সমাজ থেকে বড় হয়, সে অলরেডি সত্যকে ধরে নেয়। আমরা যখন জন্মগ্রহণ করি, করার সাথে সাথে কিন্তু আমি একটা বডি পাই না, আমি একটা চিন্তা পাই, আমি একটা সমাজ পাই, আমি একটা প্রথা পাই, বাবা মা পাই, অনেক কিছু পাই ফিক্সড, মানে চুজ করতে হয় না। তো ওই যে ফিক্সড যে পাইলাম, এটাকে যখন কেউ কোশ্চেন করতেছে, হ্যাঁ কোশ্চেন করে নতুন জিনিসের সত্য অনুসন্ধান করতে চায়, এই ক্যারেক্টারটা হচ্ছে মূলত ওই যে গুহা থেকে যে বের হয়, মনে যে গুহা থেকে বের হয়, তার যদি আমরা সাইকোঅ্যানালাইসিস চেষ্টা করি, সে কেন বের হয়েছে আসলে। সে প্রথম প্রশ্ন করছে যে আমি যা দেখতেছি তা কি আসলে সত্য, না সত্য আর ভিন্ন কিছু হইতে পারে। সে এই চিন্তার বিষয় নিয়ে অনেকদিন ঘুরছে, তার মাথার মধ্যে হয়েছে অবশ্যই, না হলে তো সেখান থেকে বের হইতো না আসলে, অথবা তাকে কনভিন্স করতে পারতেছে না যে এটা রিয়েল না। তো সে রিয়েলটা জানার জন্য সে বের হয়েছে। তো আমরা আসলে এটা শুধু গল্পটা শুধু সক্রেটিসের আমলের না, এটা প্রত্যেকটা মানুষজন বাই বর্ন সে আসলে একটা গুহার মধ্যেই থাকে। যেন আমি যদি এটা বলি যে ইয়ার বিখ্যাত কথা আছে না, এই যে রসুন নাকার, যে উই অল আর বাই বর্ন উই আর ফ্রি, কি জানি আমরা জন্মগতভাবে ফ্রিলি জন্মগ্রহণ করি, কিন্তু আমরা সব জায়গায় পরে চেঞ্জ হয়ে যাই। তো এই প্লেটো গল্পটার মধ্যে আসলে আমার এটা উল্টা, আমরা ইনার ওয়ার্ল্ডে হই, মানে ফ্রিলি জন্মগ্রহণ করি, কিন্তু আমি যেটা সমাজে জন্মগ্রহণ করি, সমাজে রাষ্ট্রে জন্মগ্রহণ করার সাথে সে আমাকে আসলে অলরেডি এটা গুহার মধ্যে আটকাই দেয়। বিষয়টা নাম ইটসেলফ একটা গুহা, কারণ আমার নাম যখন রাখা হয়েছে আরিফ, তাহলে অটোমেটিক আমার সাথে আরিফ মানে মুসলিম, আরিফ মানে আমার চেহারা দেখে বাঙালি, মানে এই একটা ফিক্সড অলরেডি থাপ্পা, যেটা পিকে সিনেমা দেখেন থাপ্পা দিয়ে দেওয়া হয়। তো আমাকে থাপ্পালেস হওয়া, অথবা আমি যে ম্যাট্রিক্স মুভিতে যখন যে নিউ থাকে মূল ক্যারেক্টার, তাকে যখন আনপ্লাগড করা হয়, যেটা আমি বলি যে কোরআনে মেরাজের সাথে যাত্রা, তাই না, এই যে আনপ্লাগড করা হয়, তো আনপ্লাগ মানে কি, যে হাত পা বাঁধা থাকে, তাকে এখান থেকে বের হইতে হয়। এবং যেমন এই গল্পের সাথে রসুলের সিনাসাফের ব্যাপারটা নিতে পারেন, যে রসুল যখন মক্কার আবু জাহেল তারা যে কেভ ক্রিয়েট করছে সমাজে, যেটা জাহিলিয়াত, এটা আলটিমেটলি কেভ, সে এই কেভ থেকে সে আনচেঞ্জ হয়, তাই না, হয়েছিল সে হেরাগুহাতে যায়। হেরাগুহা মানে কিন্তু আসলে এটা কেভলেসনেস, যদিও এর নাম হচ্ছে হেরা গুহা, মূলত এটা তো গুহা না, মানে এটা প্লেটোর গল্পের উল্টা ভার্সন, নাম হচ্ছে গুহা, হেরা গুহা, কিন্তু সে ওই জায়গাতে সে মুক্তি লাইট নিয়ে আসতেছে আমাদের জন্য, হোয়াট ইজ দ্য ট্রু, হোয়াট ইজ ব্যাড। তো সক্রেটিসের ওই মুহূর্তে যে আমরাটা মনে করছিল সক্রেটিস ওই সময়কার যে সত্য ছিল, মূলত আমাদের কনফ্লিক্টগুলো আসলে সত্য নিয়েই, যেমন শেখ হাসিনা কিন্তু আমাদের সামনে একটা সত্য হাজির করছিল, কিন্তু আমরা বারবারই তার যে সত্য, ঐতিহাসিক সত্য, রাজনৈতিক সত্য, সামাজিক সত্য, মানে যতগুলো সত্য সে বাসনা, সবগুলো সত্য আমাদের সামনে হাজির করতেছে। তো ও গণঅভ্যুত্থানটা কেন হয়েছে আসলে, যারা গণঅভ্যুত্থানের লিডিং পজিশনে, তারা কিন্তু আসলে এই প্রশ্নটা করতেছে অনেক আগে, তারা কিন্তু শুধু 5ই আগস্ট আনচেঞ্জ হয় নাই, আমরা মাহফুজ নাহিদ তারা কিন্তু আর আগে থেকে কিন্তু প্রশ্নটা করতেছে বারবার, ওই যে যারা আনচেঞ্জ হওয়ার জন্য আলাপটা করতেছিল, তাই না। তো যখন সক্রেটিস কিন্তু আসলে শুধু এটার জন্য, আসলে সত্য কিন্তু মারাত্মক জিনিস, মানে আপনি যে কিং এর যে সত্য, আপনি যদি মনে হয় আমি এটা মানি না, এর বড় বিপ্লব কিছু হয় না আসলে। যেমন আপনি ইয়ারও যদি দেখেন, যে
আমরা যদি ইয়ার গল্পটা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার যে ওই সময় যে মূর্তি কেন্দ্রিক যে ব্যবস্থাগুলো ছিল, যে সবাই মূর্তি পূজা করতেছে, তো একটা মজার গল্প হচ্ছে ইব্রাহিমের বাবা তাকে দিছে, না বাবা না চাচা দিছে আজর মূর্তি বিক্রি করতে। তো সে মূর্তি বিক্রি করতে গেছে, একটা কুকুর এসে মূর্তির উপর প্রস্রাব করতেছে। তার মাথার মধ্যে হলো কিরে, যে মূর্তি হচ্ছে গড, আর গডের মাথার মধ্যে কুকুর প্রস্রাব করতেছে, গড কিছু করতে পারছে না, তাহলে এটা কিসের গড? তো সে করলো কি, এটা তার মাথা হিট করলো। তো সে করলো কি, মন্দিরে গিয়ে সবগুলো মূর্তি ভাঙছে, ভাঙার পর যে যা দিয়ে ভাঙছে কুঠার দিয়ে, এটা সে বড় মূর্তির সামনে ঝুলাই রাখছে। তো সবাই বলছে এই মূর্তি কে ভাঙছে। তো ইব্রাহিম বলতেছে যে তুমি ইয়াকে জিজ্ঞেস করো, তোমাদের যে বড় গড, বড় মূর্তি তাকে জিজ্ঞেস করো। তখন মানুষের ভিতরে অটোমেটিক প্রশ্ন যাচ্ছে, এই হে তো মূর্তি, সে কেমনে বলবে? এটা কিন্তু এই যে মেথড, সক্রেটিসের মেথড, যে মূল যে সত্যটা, মূল যে কথাটা, এটা সে নিজে না বলে তাদের মুখ থেকে বের করা। তারা একজন বলতেছে এটা কিসের কথা বলবে, সে তো নিজে মূর্তি। তো ইব্রাহিম কি বললো, তাহলে সে নিজে যে তার মন্দিরের মধ্যে বড় গড যদি ছোট গডদের সেভ না করতে পারে এবং কে ভাঙছে না বলতে পারে, তাহলে তোমরা তাদের উপাসনা কেমনে করো? এটা কিন্তু তার সাথে তার কনফ্লিক্ট লাগাই দেওয়া। তো এই যে প্রফেটিক কাজটা মূলত আসলে কি, আপনার পূর্বের চিন্তা, আপনার শেডুর যে থট আর যে রিয়েল যে থট, এটার মধ্যে কনফ্লিক্ট লাগাই দেওয়া। এবং সক্রেটিস কিন্তু নিজে সবসময় একে তারা বলতো, এবং তার কিন্তু ইয়া ছিল, সে বলতো যে আমার মা ছিল দাত্রী, এবং আমার কাজটা মতো দাত্রী আসলে দাত্রীর কাজ কি আসলে, মানে একটা মেয়ে বাচ্চা প্রেগনেন্ট হওয়ার পর সে গর্ভবতী হয়, এখন দাত্রীর কাজ কিন্তু আসলে বাচ্চাটাকে শুধু প্রসব করা, কিন্তু বাচ্চাটাকে পেটে ধারণ করা, এটাকে আস্তে আস্তে বড় করা, এটা কিন্তু পুরো কাজটা কিন্তু ব্যক্তির কাজ। এই কারণে সক্রেটিস, আপনি যদি জ্ঞানের শাখাও দেখেন, সক্রেটিস কিন্তু জ্ঞানের মূলত দুইটা বলা হয়, এটা হচ্ছে একোয়ার্ড আর হচ্ছে ডিসকভার। তো ডিসকভার মানে হচ্ছে যে আপনি এই সত্যটা অলরেডি আছে, আমি যা শুধু এটা ডিসকভার করলেন। যেমন মনে করেন যে আমি একটা গল্প দিয়ে ব্যাপারটা বলি, সক্রেটিসের সময় একটা ভাস্কর ছিল, খুব ভালো ভাস্কর্য বানাইছে এবং এটা পুরস্কারে প্রথম হয়েছে। তো একজন লোক প্রশ্ন করলো যে আপনি এত সুন্দর ভাস্কর্য কীভাবে তৈরি করলেন? সে বলছে আমি আসলে তৈরি করি নাই, অলরেডি এই পাথরটার মধ্যে ভাস্কর্যটা অলরেডি ছিল, আমি শুধু ময়লাগুলো ফেলছি। তো সক্রেটিসের জ্ঞান তত্ত্বের মধ্যে কিন্তু এটাই, সে বলতেছে আসলে আমি নতুন তোমাদের জ্ঞান দেই না, তোমাদের মধ্যে অলরেডি তুমি সত্যটা কি জানো, তোমরা জাস্ট এটা ডাইকে রাখছো অজ্ঞতা দিয়ে, এটা আনচেঞ্জ করলেই তোমরা রিয়েল জানতে পারবা। কারণ গুহার মধ্যে যারা ছিল তারা যদি একটু আনচেঞ্জ হইতো, এই ট্রুথ কিন্তু গুহার মধ্যেই ছিল, সামনের ছায়া, পেছনে লাইট, এই সত্যটা এখানে ছিল না। তো সে শুধু আনচেঞ্জ হয় নাই। এখন আনচেঞ্জ কেন হয় না, এটা কিন্তু আসলে একটা ব্যাপার হচ্ছে এখানে, যে মানুষকে কি বাধ্য করা হয় চেঞ্জ থাকতে, না সে চুজ করতে পারে। তা আমি আমার জায়গা থেকে যেটা বলি যে এটা হচ্ছে মানুষ চুজ করতে পারে। যেমন মনে করেন ওই গুহার মধ্যে যে লোকটা বের হয়ে গেল, আনচেঞ্জ হইলো, তারা কিন্তু সে জানে আনচেঞ্জ হইলে তাকে ফাঁসি হইতে পারে, হ্যামলক খাইতে হইতে পারে, কিন্তু সে চুজ করছে আমি রিয়েলিটিটা জানবো। এখন অধিকাংশ মানুষ সে চুজ করে যে আমি অজ্ঞ থাকবো, আমি সত্য জানবো না। তাকে যে আনচেঞ্জ করা হবে ওটা তা না, কিন্তু মানে আমরা উই চুজ টু বি ইগনোরেন্ট, যে আমরা অজ্ঞ হওয়ার জন্য চুজ করি, আমি মূর্খ থাকার জন্য চুজ করি, মূর্খ করে রাখা হয় না। তো শেখ হাসিনা কিন্তু আমাদেরকে আসলে ইয়া করে না, মানে ফেসিবাদ মানে বাধ্য করে না, আমরা বাধ্য ছিলাম। আমরা 5ই আগস্টে যেভাবে সব দখল করছি, এর আগে করলে শেখ হাসিনা থাকতো না, কিন্তু আমরা চুজ করছি শেখ হাসিনা থাকুক, আমার আরো কিছু মারুক। আমার গায়ের মধ্যে শেখ হাসিনার বাড়ি 5টা লাগছে, 20টা মারলে তার বিরুদ্ধে বিপ্লব করবো, আমি লেখা রাখছি। শেখ হাসিনা 20টা মারতে দৌড় দিচ্ছি, মানে তাকে দখল করতে গেছি। তার মানে আমাদেরকে যেমন ওই যে যেমন দেখার ইয়ার ডায়ালগ, ওই যে কি জান জাফল ছাড়তেন, যে ম্যান ইজ কন্ডেম টু বি ফ্রি, যে মানুষ ফ্রি হইতে বাধ্য, আসে মানুষকে চেঞ্জ করে না, মানুষ ফ্রি, কিন্তু মানুষ চুজ করে সে চেঞ্জ থাকবে, এটা হচ্ছে মূল ঝামেলা। তো আপনি যদি এই গল্পটার সাথে কোরআনের প্রায় প্রত্যেকটা প্রফেট এবং ইন্ডিয়ান ট্রেডিশনের প্রায় প্রত্যেকটা সাধু প্রফেটের ইয়া দেখেন, যে বেসিক চিন্তা, আপনি যদি শুনবে যে আজকে আলাপ করলো এর একই, এবং শুনবে আজকে আলাপ করলো ইয়া নিয়ে, এই যে গুস্তাভ ইয়াংয়ের যে গুরুত্বপূর্ণ যে আইডিয়া, এটা কিন্তু পুরোটা কিন্তু প্লেটো সক্রেটিসের এই গল্প, কিন্তু যে সে যে বলে যে আর্কেটাইপ মানে কি, যে রিলম অফ আইডিয়া, যে প্লেটো যেটা বলে রিলম অফ আইডিয়া, আর যে শেডু যেটা রিলম অফ শেডু, এটা রিয়েল নলেজ না। আমরা যেটা মজার কাহিনী হচ্ছে, সক্রেটিস গ্রিসে যারা বড় বড় দার্শনিক, কবি, সাহিত্যিক, কিং, তারা যেটাকে সত্য মনে করতেছে, সক্রেটিস বলতেছে এটা আসলে সত্য না, এটা হচ্ছে সত্যের ছায়া। তারা বুঝতে পারে এটা কি, কথাটা খুব মারাত্মক না? আর তখন কিং এর বিরুদ্ধে যাওয়া মানে তো মারাত্মক, আমি সরাসরি ফাইট না, জাস্ট কিং এর সত্যটা সত্য না, এবং এটা যৌক্তিকভাবে প্রমাণ করে দেওয়া মারাত্মক ব্যাপার। এবং সক্রেটিসের আমার যেটা মনে হচ্ছে বড় বিপ্লবটা ছিল ওই সময়, সক্রেটিস বলতো আমি জানি না, কিন্তু গ্রিসের যে ডেলফির মন্দির বিখ্যাত, ডেলফির মন্দিরে বলে দিত কে হচ্ছে জ্ঞানী কে জ্ঞানী না। তো ওই মন্দির থেকে বলা হয়েছে সক্রেটিস সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু যে সবচেয়ে বড় জ্ঞানী সে বলতেছে সে কোনো কিছু জানে না। তার সবচেয়ে বড় দাবি হচ্ছে যে আমি যে জানি না এটা আমি জানি, আর যারা বড় জ্ঞানী তারা এটাও জানে না, তারা যে জানে না। এখন মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় যে জ্ঞানী, সে যদি নিজের অজ্ঞানী দাবি করে, আর আমরা যারা হালকা পাতলা জ্ঞানী তারা যদি জানি, তাহলে থাকে কিছু।
অটোমেটিক বড় গাছটা যেমন ওই ইব্রাহিমের মতো যে বড়টা তো পড়ে গেলে পুরোটা কোলাপস করে আসলে। তো আমার কাছে মনে হয় কি আমাদের এই নর্মাল বাস্তবতার মধ্যে সক্রেটিসের গল্প চূড়ান্তভাবে আমাদেরকে আসলে করে। আমরা আসলে ওই বাস্তবতার মধ্যে প্রতি মুহূর্তে আমরা কেভে থাকি, আসলে কেভ চেঞ্জ করি। অনেকে করে কি চূড়ান্তভাবে কেভ থেকে বের হয়, কিন্তু আমরা প্রতি মুহূর্তে করি কি যে কেভ থেকে বের হয়ে নতুন একটা কেভ তৈরি করি। আসলে কেভ কিন্তু বের হয়ে কিন্তু অনন্ত জার্নি। এটা কিন্তু মনে করে আপনি যখন সে রিয়েল ওয়ার্ল্ড কেভ থেকে বের হয়ে পৃথিবীতে ঢুকছে, এটা ইটসেলফ কেভ হইতে পারে। আবার সে যে মনে করে যে এটি অ্যাবসলিউট ট্রুথ, দিস ইজ দ্য কেভ, মানে যেটাকে আপনি অ্যাবসলিউট মনে করে ফেলতেছেন, এটা আবার নতুন কেভ ক্রিয়েট করতেছে। ইউ আর দ্য ক্রিয়েটর অফ কেভ। তখন আপনি কেভের একটা প্রধান হয়ে ওঠেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে আমার কিন্তু ইবনু আরবি খুব গুরুত্বপূর্ণ, তাই না? প্রতি মুহূর্তে সত্যটা আপনার সামনে রিভিল হবে, প্রতি মুহূর্তে পদ্ম ফোটার মতো, তাই না? ওই জায়গার মধ্যে আপনি যখন একটা ফিক্সড জায়গায় বলে হলেন যে দিস ইজ দ্য ট্রুথ, এটাই ঝামেলা আসলে। এই আপনি দেখেন এই যে নিচে তাদের বিখ্যাত আইডিয়া যে উইল টু পাওয়ার, অথবা মানে ক্ষমতা আসলে সত্য নির্ধারণ করে। ওই গুহার মধ্যে যে ছায়ার জগতের সত্যই ছিল, এটা নির্ধারণ করছে কে? কিং। এন্ড কিং নির্ধারণ করেছিল ট্রুথ, তাই না? সক্রেটিস একটা ফিলোসফারের কাজ কিন্তু আসলে, অত প্রফেটের কাজ কিন্তু জাস্ট এই প্রশ্নটা তৈরি করা। আর সক্রেটিস কোরআনে কিন্তু দেখবে শোন ভাই, একটা আছে যে সরাসরি প্রফেটিক অ্যাক্টিভিটি, একটা হচ্ছে দেবেন মানে সরাসরি সে প্রফেট মানে অ্যাক্টিভিজম প্রফেটিক ভাবে করে, আর হচ্ছে ফিলোসফিক্যালি সে প্রফেটিক কাজটা করে। এবং প্রত্যেকটা প্রফেট সে শুরু জার্নি কিন্তু ফিলোসফিক্যাল জার্নিটা করে। দেখেন এই যে ইব্রাহিমের জার্নি, রসুলের জার্নি কিন্তু, রসুল কিন্তু আরবে যখন সে মদিনা যাওয়ার আগে আরবে কিন্তু ঠিক এই কেওয়াজগুলো লাগাইতো। প্রত্যেকের মধ্যে তারা যে সত্যটা মানতো সেগুলো লাগাই দিত, তার সত্যের সাথে তার সত্যের কনফ্লিক্ট লাগাই দিত। এই কনফ্লিক্টই মূলত আসলে প্রচলিত কাঠামোটাকে ভেঙে ফেলে। আসলে মূলত সক্রেটিসের চিন্তার মূল জায়গাটা হচ্ছে প্রশ্ন করা, কারণ প্রশ্ন করলে আপনি কেপ থেকে বেরোতে পারেন। এই প্রশ্ন শেষ নাই, এটা অনন্ত কোশ্চেন। যখন আপনি প্রশ্ন বন্ধ করে দিচ্ছেন, এটা ইটসেলফ কেপ হয়ে যাবে, এই আর কি। আর হ্যাঁ, আজকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।